তার হলো যাবজ্জীবন, আমার এগুলো ফাঁসি। এটা বুঝলাম নাকি, আমি জিন্দা লাশের মতোই ছিলাম, জিন্দা লাশই থাকতো। মারা গেলে কি লাশটা আসলে আমি এইটা বেশি চিন্তা করতাম। 14 বছরের কথা তো 14 দিনেও বলতে পারবো না। সারা দেশের ব্যবসায়, সারা পরিবহন ব্যবসায়ী নষ্ট করে ফেলেছে। সারা পরিবহনে এখন ব্যবসা নাই, বাণিজ্য নাই, কারণ সিস্টেমই অন্য রকম হয়ে গেছে গা, চাঁদাবাজি পাইরা গেছে গা। আসসালামু আলাইকুম, এই টিভির দর্শকদের স্বাগত জানাচ্ছি আমি স্পেশাল করেসপন্ডেন্ট জাহিদুর রহমান। দর্শক, আজকে আমাদের অতিথি দেশ জুড়ে ভ্রমণ পিয়াসীদের কাছে সবচেয়ে পরিচিত যে নাম হানিফ পরিবহন, সেটার কোম্পানি হানিফ এন্টারপ্রাইজের চেয়ারম্যান মোহাম্মদ হানিফ। যে হানিফ দীর্ঘ 15 বছর নির্বাসিত ছিলেন দেশের বাইরে, মিথ্যে গ্রেনেড মামলায় ফাঁসির সাজাপ্রাপ্ত আসামি হিসেবে 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর নতুন পরিস্থিতিতে তিনি ফিরেছেন এদেশে এবং দীর্ঘদিন পর হলেও 10ই মে তাকে পাওয়া গেছে বাংলাদেশে। এবারের অতিথি হানিফ এন্টারপ্রাইজের চেয়ারম্যান মোহাম্মদ হানিফ। মিস্টার হানিফ, টিভির পক্ষ থেকে আপনাকে স্বাগতম। প্রথমেই জানতে চাই যে দীর্ঘ 15 বছর আপনাকে নির্বাসিত জীবনযাপন করতে হয়েছে, কেমন ছিল সেই দিনগুলো? যে বাইরে ছিলাম, সে দৃশ্য জীবনটা যে ছিল কিয়ামতের মতো যে রকম ছিল। আমি যখন বের হই এই দেশে থেকে, যখন যাই, আমার তো বিশ্বাস করেন একটা বিস্কুট খেলে মনে হয় যে ভিতরে উঠতো, ভিজতো না, এরকম অবস্থা ছিল। ভয়ে যখন শুনলাম যে এই মামলাটা হয়েছে, এই মামলাটা তো যখন আমরা শুনছি যে মামলা হয়েছে, কিন্তু 3 নম্বর চার্জশিটে হট করে মামলাটা ঢুকিয়ে দিয়েছি। আর যখন আমার কোর্টে থেকে বললো যে একজন রিং করে বললো যে মামলা হয়েছে, তখন তো আমার পায়ে মাটি নাই, এই অবস্থা। তারপর বেরিয়ে গেলাম, বের হওয়ার পরে পালায় থেকে তারপরে বাইরে চলে গেলাম। বাইরে চলার পর তারপরে একটু স্বস্তি যাই হয়েছি। তারপর তো দেশে আত্মীয় স্বজন হয়রানি, সবাই হয়রানি, আমার ছেলে মেয়ে। ওই আমার ছেলের রীতিমতো লেখাপড়াই বাদ দিয়ে দিল, স্কুল থেকে মনে করেন নানানটা মানুষ তো বোঝে না, মানুষ তো মনে করেন না জানে কি ঘটনা, এত বড় ঘটনার সাথে জড়িত আসতে হবে তো আমলিকের যোগ, বুঝছেন না। ছেলে আবার লেখাপড়া একটা বেশি করার না, এলিভের বন্ধু পর লাস্টে বাদ দিয়ে দিল। আর আমি যখন ব্যাংকক ছিলাম, ব্যাংকক থেকে পরে যখন আবার ফাঁসির রায় হইল, তখন চিন্তা করতে ব্যাংককে তো থাকা সম্ভব না, ব্যাংককের সাথে তোমাদের একটা কন্ট্যাক্ট আছে, ব্যাংকক থেকে নিয়ে যাবো। এই জন্য ব্যাংকক থেকে আবার পরে চলে গেলাম, ইংল্যান্ডে চলে গেলাম। ইংল্যান্ডে চলে যাওয়ার পরে ইংল্যান্ডে অনেকদিন থাকলাম। থাকার পর আমার ফ্যামিলি যেতে পারে নাই। আমার মা লাস্টে 2020 গেছিল, 2020 গেল গিয়ে ওই দেখা হইলো। তারপরে তো পুরোনোর সময় মারা গেল, বাবা মারা গেল, দেখতে পারলাম না। তারপরে আমারও মামা তো মামা দেখে মারা গেল। যারা আমরা সত্যি কথা কি, আমাদের এই আমরা মানুষের যেমন মামার বাড়িতে, আমার নানার বাড়িতে আমার মামারাই আমাদের পালতো, দেখাশোনা করতো, আমাদের ব্যবসা বাণিজ্য চলতো এই গাবতলি, মিরপুর, বাগবাড়ি। তাদেরও দেখতে পারলাম না। তারপরে বন্ধু বান্ধব অনেক মারা গেছে। আর আব্বার যে সময় মারা যায়, আব্বা তো পরে আব্বার মারা যায়, আমরা ভিডিও দেখছি। কি বলবো, আর বলার মতো কোনো কিছু ছিল না, করার মতো কোনো কিছু ছিল না। ওই অবস্থায় এই ভিডিও ক্যামেরা দেখার পরে ওইখান থেকে ওই রুমের ভিতরে জানাতে অংশগ্রহণ করছিলাম। আমি আর আমার এক বন্ধু আছে রংপুরের মুকুল, এই 2 জনে মিলে এই করছিলাম। খুব কষ্ট লাগছে, খুব কষ্ট। ওই জীবন যদি যদি বলতে যাই তাহলে মনে করেন যে 14 বছরের কথা তো 14 দিনেও বলতে পারবো না। কথা মসজিদে নামাজ পড়তে গেছি, এই ঈদগাহ নামাজ পড়তে গেছি, ঈদের নামাজ, সেইখানেও দেখলাম যে ওই লেখা দিচ্ছে যে পরে এই জন্য ছবি দিয়ে দিচ্ছে যে নামাজ পড়তেছি। এই ক্ষেত্রে গ্রেনেড মামলার আসামি লন্ডন গেছে, লন্ডন অমুকে আছে, এই যে মসজিদে নামাজে আছে, এই অবস্থা। নিরাপদ ছিলেন না? নিরাপদ ছিলাম না। আতঙ্ক, আমি তো সহজে ওই লন্ডন যে ছিলাম, আমার কি দেখতো না তো, আমি একটা আলাদা সাইডে থাকতাম, আর বাসা থেকে বাইরে যেতাম না। কারণ সমালোচনা আলোচনা হয় তো, বোঝেন তো, যে কোনো জিনিস সমালোচনা আলোচনা হয়, সেখানে তো মনে করেন আমলিগের লোক আছে, যারা মনে করেন অনেকে তো জানে না, মনে করবো যে ঘটনা সত্য, আসলে যে মিথ্যা মামলা একটা এখন বুঝতে পারছে সারা বাংলাদেশের মানুষ যে না, এটা অন্যায় করছে। তখন তো একই জনের কথা বলছে যে এই গাড়িতে অস্ত্র গেছে, এটা ধরছে, ওইটা ধরছে, এগুলো কিছু না।
এটা জাস্ট এই যে মুক্তি হান্নানতে বলাই ছিল আর কি। মুক্তি হান্নানতে 164 করাই ছিল। 164 করায় বলছে যে আমি ধানমন্ডি গেলাম, ধানমন্ডি থেকে আব্দুল সালাম পিন্টুর বাসায় গেলাম, সেইখানে যায় দেখলাম এই এই বাবুর সব বসা, আব্দুল সালাম পিন্টু বসা, আর সেইখানে হানি প্যান্ট হানি হানিয়া বসা, ওই কমিশনার আরিফ বসা, এই দুইজনের নতুন করে ওইখানে ইন করালাম। ইন করানোর পর আচ্ছা ভালো কথা, ইন করাইছে, ইন করানোর পর তার হইলো যাবজ্জীবন, আমার এগুলো আসি, এটা বুঝলাম নাকি এই কথাটার উপরে। আর সাক্ষী সবুজ যেগুলা দিছে, সাক্ষীরা মিলে বলছে যে পত্রিকা দেখছি আর মানুষের এটা শুনছি, ওইগুলার সাক্ষী গ্রহণ করছে। মিস্টার হানিফ, আপনি তো সারা বাংলাদেশে পরিবহন সেক্টরকে একটা সময় নেতৃত্ব দিয়েছেন। আপনাদের হাজারের উপরে ছিল বাস, ট্রাক। আপনি তো কোনো রাজনৈতিক দলের সাথে কখনো আমার জানার মতো সম্পৃক্ত ছিলেন না, কিন্তু আপনার ভাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একজন অন্যতম নেতা, সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। আপনার কি মনে হয় এই গ্রেনেড হামলার মতো একটা জঘন্য ঘটনায় আপনাকে জড়িত করার কারণটা কি থাকতে পারে? নিজের কাছে কখনো এরকম মনে হয়েছে যে, কিংবা আপনি কখনো এটা জানতে পেরেছেন যে ঠিক কি কারণে আপনাকে এইভাবে এরকম একটা মামলাতে আসামি শুধু করা না, যে ফাঁসি পর্যন্ত রায় দেওয়া হলো? তবে অনুভব করতে পারি যে আমার ভাই তো বিএনপি করে এটা জানেনি, উপজেলা চেয়ারম্যান ছিল, তারপর 3বারের ওই আমিন বাজার ইউনিয়নের চেয়ারম্যান ছিল। তখন যে আমার ভাই যে রাজনীতি করতো না, তখন তো গাড়ি টাড়ি বা লোকজন লাগে না, যে ওর লোকজন বল এগুলো সব আমি সংগ্রহ করতাম, আমি পাঠাইতাম। এই কারণে আর এই যে বাংলাদেশ বাসটার অনার্স জেনারেল সেক্রেটারি ছিলাম আমি, হ্যাঁ। তো এই সেক্রেটারি থাকাতে পরবর্তী পর্যায়ে দেখছি গাড়ি বন্ধ করছে, চালু করছে ইচ্ছা মতো, যে আজকে গাড়ি বন্ধ, ওই সমিতিরা পুরো ক্যাপচার নিয়ে গেছে, নেওয়ার পরে এগুলা করছে। তা আমি থাকলে তো এটা পারতাম না, এই জন্যই এগুলা ম্যাপিং করে আমার এই কাজটা করছে, যাতে আমি আর এগুলো ফেস না করতে পারি। মানে আপনি কি আস্থায় বেঁচেছিলেন, মানে কোন ভরসায় আপনি এই 15টা বছর পালিয়েছিলেন? আমি শুধু আল্লাহর উপরে ভরসা করছি, আর কারোর উপরে ভরসা করার মতো কিছু ছিল না। তো এটা তো মনে করেন যদি একটা ছোটখাটো কেস থাকতো, আমি যেতাম ডিসি গেছে, যেতাম আইজি গেছে, যাইতাম বিচারপতি গেছে, এটা কারো কিছু কিছু বলার নাই। তো এটা স্বয়ং শেখ হাসিনা ডিল করছে, শেখ হাসিনা কি এটা আর দেশে বিচার নাই, আমি বিচারটা পাবো কার কাছে? তার উপরে ভরসা করো, আল্লাহর উপরে ছাড়া আমি কারোর উপরে ভরসা করি না। এটা আল্লাহ রহম করছি। আর আজকে এই যে ছাত্র জনতা আন্দোলন করছে, এই বিভিন্ন এই সংগঠন আন্দোলন করছে, রাজনৈতিক দল আন্দোলন করছে, তাদের মাধ্যমে এই আন্দোলনের জন্য এই ফ্যাসিস্ট সরকার পতন হয়েছে, আল্লাহ রহমত করছে। তারপর সাংবাদিকরাও আন্দোলন করছে, সাংবাদিকরা বিভিন্ন সময় অনেক ভূমিকা রাখছে, দেখছি আমরা বাইরে থেকে তো অনেক কিছু দেখছি। আপনারা তো দেশে থেকে অত দেখতে পারেন, আমরা বাইরে থেকে তো সবসময় এগুলো নিয়ে থাকতাম, যে পথে পথে কি হইতেছে না সব দেখতাম, এগুলো আমরা খুব কষ্ট লাগতো। যাতে আল্লাহ পতন করছে, এই জন্যই আল্লাহ আমার দেশে আসতে পারে। 5 আগস্ট যদি না আসতো বাংলাদেশের ইতিহাসে, আপনার পরিণতি কি হতো বলে মনে করেন? আমার পরিণতি আমি জিন্দা লাশের মতোই ছিলাম, জিন্দা লাশই থাকতো। আর আমি সবসময় একটা জিনিস চিন্তা করতাম যে আমি তো দেশে আসতে পারবো না, এটা তো কনফার্ম 100%। আর আমার যেই টুকটাক যেই সম্পত্তি আমার মধ্যে আসলো, এগুলো তো দুর্নীতি দমনে দিয়া এগুলো প্ল্যান করছিল নিয়ে যেতে পারে, ঠিক আছে। আর মারা গেলে কি লাশটা আসবে নাকি, আমি এইটা বেশি চিন্তা করতাম, যে মৃত্যু হইলে আমার লাশটা কি দেশে যাইব নাকি। আমি আমার মাঝে মাঝে আত্মীয় স্বজনের আলাপ করতাম যে মারা গেলে কি লাশটা নিতে পারবো, লাশটা তোমার মানিতে যাবো, ওখানে অ্যাম্বাসিতে করে দিব না। আপনি তো ভালো করেই জানেন যে অ্যাম্বাসিতে করে দিব না, আর এখানে আসলেও আন্দোলন হবে, কাজে লাশও আসতো না মনে হয়। যাক আল্লাহ রহম করছে, অনেক দিন দিয়ে আসছে, যাতে ভালোভাবে থাকতে পারি, সবার মাঝে থাকতে পারি, গরিবের পাশে মানুষের পাশে দাঁড়াইতে পারি, এইটাই। এই যে আপনি একটা দ্বিতীয় জীবন পেলেন, নিঃসন্দেহে বলা যায় যে একটা দ্বিতীয় জীবন, এই জীবন পাওয়ার পর উপলব্ধি কি মনে হচ্ছে আপনার? এই জীবন পেয়ে আমার উপলব্ধি হইলে যে কি, এখন আমি এটা আল্লাহ ইয়ে থেকে পাইছি, একটা তো বলছি যে আল্লাহ রহমত আসলে এই জন্যই পাইছি। এইটার উপলব্ধি এখন আমি এটা করবো দেশের জন্য, জনগণের জন্য, আত্মীয় স্বজনের জন্য, যতটুকু পারে কাজ করে যাবো। আর আল্লাহ মধ্যে পর্যন্ত আসি, আর কোনো ই নেই এখন।
ব্যবসা বাণিজ্য চিন্তা করছি ছেলে বড় বেশি বাইশটা বেতন হয়েছে বড় এদের বুঝা দেওয়া ওই সমস্ত লাইনে চলে যাবো। আর আমার আশা আছে যে ওই যে সিঙ্গার আসলে চিনেন সিঙ্গার একটা আমার নামে মসজিদ মাদ্রাসা করবো। হয়তো আগাম মাসেই এটা কাজ আরম্ভ করবো, আশা আছে। দোয়া করবেন, আপনারা সহযোগিতা করবেন। একটা সময় বাংলাদেশে পরিবহন সেক্টর আপনি নিজে নেতৃত্ব দিয়েছেন। এই 15 বছরের ব্যবধানে আপনার ব্যবসার কি অবস্থা? কারণ আমরা তো আগে হানিফ পরিবহনকে আনাচে কানাচে ছুটতে দেখতাম। বর্তমান পরিস্থিতি কেমন? অর্থাৎ এই 5 আগস্ট পর্যন্ত পরিস্থিতিটা কেমন? ব্যবসাটা আপনারা কিভাবে টিকিয়ে রেখেছেন, কিংবা আপনারা উন্নতি করতে পেরেছেন কিনা? আমার তো উন্নত হয়নি, অবশ্যই হয় নাই। আর সারা দেশের ব্যবসায় সারা পরিবহন ব্যবসায়ী নষ্ট করে ফেলেছে। সারা পরিবহনে এখন ব্যবসা নাই, বাণিজ্য নাই, কারণ সিস্টেমই অন্য রকম হয়ে গেছে গা, চাঁদাবাজি বাইরে গেছে গা। তারপরে মনে করেন যে গাড়ি যেগুলো আছে এগুলা খুব একটা সুবিধা পাচ্ছে না, স্টাফরা ইয়ার আউট অফ কন্ট্রোল হয়ে গেছে, সব কন্ট্রোলের বাইরে হয়ে গেছে সব সাবান। এগুলা আবার যদি মনে করেন আমরা সবাই মিলাই দিলাম, মালিকদের মিলাই দিলাম, যদি ঠিকঠাক করি ঠিক হবে, তাহলে ব্যবসা করার রীতিমতো সম্ভব নয়। একটা গাড়ির দুর্ঘটনা ঘটলে, ওই যে কিছুদিন আগে এক গাড়ির দুর্ঘটনা ঘটছে, ওই হাইকোর্ট ডিক্লেয়ার হচ্ছে যে 50 লাখ টাকা দিয়ে দেওয়ার জন্য। তো গাড়ির দামই আসলে 25 লাখ টাকা। আমার একটা গাড়ির দুর্ঘটনা ঘটছিল আজ থেকে যখন মামলা হইল আমার, তার 6 মাস না 1 বছর পরে আর কি, ফ্রেন্ডশিপ করে আর কি, হিরোইন ওই গাড়ি নিচে নিজেই পড়ছে। হিরোইন করে তো বোঝেনি, আবার চলার নেই, ওই আবার বাইক লিখে রামলিক করতো। গাড়িও চালাইছে আমার, পরে 20 লাখ না 25 লাখ টাকা দিয়ে গাড়ি ছুটে আর কি কেস মিটাইছে আর কি, ওদের সাথে ঝামেলা মিটাইছে 25 লাখ টাকা, এবং গাড়িও কিন্তু আগুন জ্বালাতেছে। তখন তো একটা দুঃসময়, আপনার বিরুদ্ধে রায় হচ্ছে, ফাঁসির আসামি। দেশ ছাড়ার মুহূর্তটা কেমন ছিল? কিভাবে দেশটা ছাড়তে পেরেছিলেন? নিজেকে কিভাবে সেভ করেছিলেন? সেই মুহূর্তের কথা শুনতে চাই। দেশ ছাড়ছি তো কিভাবে, তো পরিস্থিতি কিভাবে দেখছি। হ্যাঁ, আমি ওই যে আমি বিভিন্ন সময় ওই যে ঈদে আসি, ওই যে বর্ডারে পার হয়েছি। এই বর্ডারে পাঠানোর পর ব্যাংকক ইন্ডিয়া গেছি। ইন্ডিয়া 1-2 দিন থাকার পর আমি ব্যাংকক চলে গেছি। ব্যাংককে বেশি দিন থাকছি। তার পরবর্তী পর্যায়ে আমি লন্ডন চলে গেছি। ব্যাংককের জীবনযাপন কেমন ছিল? মানে সেখানে কতটা স্বস্তি দেয়? যেখানেই থাকতাম আমার তো মন এসে থাকতো মনে করি বাংলাদেশে, আমার ফ্যামিলির প্রতি, আত্মীয় স্বজনের প্রতি, দেশের প্রতি। আমার তো এইটা চিন্তা করতাম বেশি। খালি দেশে থাকতাম, দেশের দিকে যেতাম, ঘুরতাম, ঠিক আছে, কিন্তু আমার মনটা তো এখানে থাকতো। আমার তো মনে করেন যে একসময় মনে করেন যে জেলে থাকলেও ভালো লাগতো, যদি এরকম আছে যে না একটা আশা আছে আমি জেলে বাইরে এইটা করবো ওইটা করবো। আর এইটা তো মনে করেন বাইরে ছিলাম, আমার আশা আর জীবনে দেশে আসতে পারবো না, এটা কিরকম লাগে নিজে অত করে। আপনি তো প্রাণটা নিয়ে পালালেন, কিন্তু এই দেশের মাটিতে আপনার প্রিয় সন্তান আয়াত, আপনার ভাই কফিলউদ্দিন সহ বাবা মা, ভাগ্নে আত্মীয় স্বজন সবাই, তাদের উপর কতটা প্রভাব পড়েছিল আপনার এই মামলা? প্রভাব পড়ছে না, এই মামলায় বললাম না যে আমার ছেলে তো ওই যে স্কুলে যাইতো, পরে এগুলো নিয়ে সমালোচনা আলোচনা করতো, পরে লাস্টে এ লেভেল পড়ার পর আর আমার ছেলেকে পড়াই বাদ দিয়ে দিল স্কুল থেকে। আর বাসায় তো স্কুল রাখছিল, বাসায় সময় তানুলি যে বাসা থাকতাম ওইটা তো এই তানুলি থাকার রান্না করতাম। তারপরে আত্মীয় স্বজন যারা আসতো তারা সবাই আতঙ্কে থাকতো। তো ওই যে এইখান থেকে নক করতো, এসপি নক করতো, ডিজিপি নক করতো, তারপরে কিছু ভুয়া মানুষ নক করতো এই সুযোগে। সবাই সেই সময়টায় পরিবহন সেক্টরে আপনাকে কি পরিমাণ চাঁদা দিতে হয়েছে প্রতিদিন? চাঁদা তো দ্বিগুণ হয়ে গেছে, চাঁদা তো দ্বিগুণ হয়ে গেছে। তারা যখন গাড়ি চালে, একটা ওই যে আন্দোলন হয়েছিল যে গাড়ি বন্ধ, পরবর্তী পর্যায়ে এই টার্মিনালে হোম মিনিস্টার ছিল, সরকারের হোম মিনিস্টার আসছিল, পুলিশ কমিশনার আসছিল, আইসা আমার আব্বাকে জোর করে নিয়ে ওই স্টেজে নিয়েছিল। তা আব্বা তো কথা বলে নাই, স্টেজে নিয়েছিল যে আর কি জানেন সবচেয়ে বড় ব্যবসায়ী আমরা, আর এখানকার লোকাল, যে তারা বললে একটু ইয়ে হবে, তারা নিয়ে স্টেজে উঠেছিল জোর করে। তা আমার বাইরে হচ্ছিল, আমার বাইরে পাইনি, খুব ভালোই ছিল। তখন এই যে ওই যে গাড়ি কিছু চালাইছিল, তখন থেকে গাড়ি চলে আর কি। 1000-এর মতো গাড়ি ছিল আপনাদের। এখন এখন 600-700 হয়েছে, এখন তো অনেক কমছে গাড়ি।
আগে তো অনেক ইয়ে ছিল, যদি আমি থাকতাম তাহলে আরো বাড়তো না। আমরা দুই ভাই যদি ব্যবসাটা পরিচালনা করতাম তখন তারা তো চাঁদাবাজি মাতাবাজি ছিল না, তাই না? এখন তো মনে করেন যে গাড়ি ব্যবসা করাটাই কঠিন হচ্ছে। তারপরে আমরা যে বিভিন্ন সময় যে রোড পারমিট করতাম, এই রোড পারমিটটাও ওই ইয়ে থানার মালিকের ইয়ে থানার সাথে কন্ট্রোল করতো রোড পারমিট। এটা নজিরবিহীন ঘটনা। আগে তো অনেক সরকার আসছে গেছে, কিন্তু রোড পারমিটের কেউ হাত দিত না। এগুলা বিআরটি চেয়ারম্যান চালাতো, তাদের ইয়ের মতো চলতো, নিয়ম অনুযায়ী চলতো। রোড পারমিটে তারা কন্ট্রোল করছে যে অমুক জায়গায় এই রোডে তারা দিবেন না। আর যেমন আমাদের ওই যে মহাখালী থেকে রোড পারমিট দিত না, ওই যে রংপুর দিনাজপুর নর্থ বেঙ্গল গেলে যেখানেই যেতাম মহাখালীর পথে রোড পারমিট নেই কোনো, ওইখান থেকে গেলে এই গাড়ি কেস করে। আপনার কি কখনো আর বেশি নাকি মনে হয়েছে কারো ব্যক্তি প্রতিহিংসার কারণে আপনি গ্রেনেড হামলার আসলে বলেন নিরপরাধ মানুষ হয়েও, মানে এরকম কখনো মনে হয়েছে যে সেই লোকটা কোনো পারপাস সার্ভ করতে পারেনি আপনার কাছ থেকে, সেই কারণে আপনাকে শেষ পর্যন্ত ফাঁসির কাজটি পর্যন্ত তারা চেষ্টা করে নিয়ে গেল? হইতে পারে, এটা তো লোকজন অবশ্যই জড়িত আছে। এটা তো অবশ্যই এই আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকারের মন্ত্রী মিনিস্টাররা জড়িত আছে। যেমন কামরুল আমাকে টাকা চাইছিল নির্বাচন আসলে, আমি বলছি যে আমি তো রাজনীতি পেলাম, আমি কি টাকা তোমার আমার এখন লোক পাঠাইছিল। কোন কামরুল? ওই যে ওই যে টাকু কামরুল বলে, যেটা কেরানীগঞ্জ থেকে যে পাশ করেছিল ওইটা, সাবেক আইন প্রতিমন্ত্রী। সাবেক আইন প্রতিমন্ত্রী। কত টাকা চেয়েছে? টাকা মোটামুটি একটা আওয়াজ ছিল তখন ইলেকশনের আগে আর কি, 20-25 লাখ টাকা আওয়াজ ছিল। তারপরে মামলার পরে টাকা চেয়েছিল, মামলার পর বলছিল যে করার জন্য। তা আমার কিছু শুভাকাঙ্ক্ষী ছিল, হ্যাঁ, তারা অফিসার ছিল বা ইয়া ছিল, তারা আমার এক কথাই বলছে যে এই মামলা শেখ হাসিনা ছাড়া কি এর কিছু করার নাই, আপনি যে যাই বুঝাইবো আপনি কোনো জায়গায় হন। এই জন্য আমি কোনো সময় যেই আসতো ইয়েস নো বলে করতে দিই না। আমার আব্বার কত মানুষ বলছে যে এই শেষ করে দেবো, এইটা শেষ করবো, এই 15 দিনে শেষ করবো, এইটা শেষ করবো। আমি বলছি যে না, কারণে কোনো কিছু দিবে দরকার নেই, আরো দিবার লেগে নিয়ে আরো সমস্যা। সামনের দিনগুলো একটা পরিকল্পনা কি? সামনের দিন গেলে পরিকল্পনা আছে, ওই যে বললাম তো যে সবার পাশে দাঁড়াবো, গরিবের পাশে দাঁড়াবো, নিজে ব্যবসা বাণিজ্য করবো, খাবো, আল্লাহ আল্লাহ বিল্লাহ করবো। আল্লাহ বিল্লাহ ছাড়া এখন তো সময় শেষ আমাদের, এখন তো এগুলা ছাড়া আর কোনো নেই। রাজনীতিতে যোগ দেওয়ার কোনো ইচ্ছে? না, রাজনীতিক যোগ দেওয়ার ইচ্ছা নাই। আমার ভাই বোনেদের আছে, আমার মামা এত রাজনীতি করতো, মামা মারা গেছে। রাজনীতি যারা করবে, যারা ভালোভাবে করবে তাদের পিছনে সবসময় আগেও ছিলাম, এখনো থাকবে। আপনি কি মনে করেন যে আসলে ব্যবসায়ীদের কি রাজনীতির সাথে যুক্ত হওয়া সমীচীন? সবাই যদি ব্যবসায়ী রাজনীতি হয়ে যায় তাহলে ব্যবসা করবো কেন? রাজনীতিক আলাদা তো চিন্তা করে যে না, তার ব্যবসায়ীরা ব্যবসা করে, কিন্তু রাজনীতিক আলাদা সবাই ডাকতো যে ব্যবসায়ীরা হিসাব করে সব। এই যে শেখ হাসিনা তো এগিয়ে করি তো দেশটা খেয়েছে, আরো সব ব্যবসায়ীরা জোর করে রাজনীতিবিদ বাংলাদেশ আর দেশ দুইটা পিঠা খেয়েছে। 15 বছর পর যখন দেশের মাটিতে পা রাখে অনুভূতিটা কেমন ছিল? অনুভূতিটা একটা জিনিস শান্তির জায়গায় এসে পড়ছে, তখন একটু কি বলবো আর ভাষায় প্রকাশ করা যায় না, তখন কিরকম লাগছে। আর যখন আপনি নির্বাসিত জীবনে শুনলেন যে আপনার প্রিয় বাবা মা নেই, সেই মুহূর্তটা আপনি কিভাবে নিজেকে সামলেছেন? বললাম না, সেইখানে যে আমার কি কত কষ্ট হয়েছে আর চিন্তা করা যায় না। সারাদিন ওই দিন কান্না করছি ইয়ে থেকে, যখন করোনা হয়েছে তখন থেকেই মনে করেন যে কি করছি, কান্না করতে করছি, কি করছি। করোনা মানে তো তখনকার করোনা তো ফিরত আসে না, 90%, 95% মানুষ মারা যায়। দেখতেছি যেগুলো আর 20,000 মারা গেছে। তবে আমার আব্বা মা তো খুব স্ট্রং ছিল, তাদের কিন্তু কোনো অসুস্থ, তারা কিন্তু কোনো অসুস্থ ছিল না, তারা কোনো অসুস্থ ছিল না। করোনা পর থেকেই মনে করেন যে আমাদের পুরো ফ্যামিলির একটা জানি কি অবস্থা, পুরো ফ্যামিলির মিলে, আমার মিলে না, ওই বাইনারা বাইস্তারা কান্নাকাটি করতো, সব সময় থাকতো। যাক আল্লাহ কাছে দোয়া করে আমার পুরো কান্না বেশি শুনবো। এখন আপনার ব্যবসা কে দিচ্ছে? এখন ব্যবসা ওই যে বাইস্তারা দেখছি, আমার ছেলে আছে, ছেলে দেখতেছে, এরাই দেখে। এখনো আমি ইনভলভ হইনি এই ব্যবসায়, আমি মাত্র আসলাম তো, দেখি আগামীতে বোঝা যাবে কি। তবে আমার আর খুব একটা দেখার ইচ্ছা নাই, ওদের ওরাই করতে না থেকে। আমি তো এক কথাই বললাম যে আমি এখন ওই যে ধর্মীয় কাজে, সেবামূলক কাজে ইনশাল্লাহ। কারণ দেখছি তো দুনিয়াটা কিছু না। কারণ আমি যখন বাইরে শিখি আর মতো মতই মনে হয়েছে, যতদিন বাইরে ছিলাম বললাম না, জিন্দা লাশের মতো মনে হয়েছে।
এখন তো বুঝি যে কিছুই না, তো সব চোখটা বুঝি সব রেখে চলে যাবো। এবং সবাই বলি যে সবাই যে এইভাবে চলা উচিত, দুনিয়াটা কিছু না, পয়সা কিছু না, বা খালি ভাবে চাকরি পালন করুন, এই পালন করে না। 5 তারিখে ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন হলো, নতুন একটা বাংলাদেশ মানুষ প্রত্যাশা করলো। আপনার কাছে কি মনে হয় কতটা পরিবর্তন হয়েছে বাংলাদেশে? আপনার যদি সুনির্দিষ্টভাবে আসে আপনার পরিবহন খাতে, পরিবহন সেক্টরের চাঁদাবাজি কি বন্ধ হয়েছে? তখন প্রথম ইয়ে পতন হইল ফ্যাসিস্ট সরকার, 1 মাসের মতো মনে হয় বন্ধ ছিল চাঁদাবাজি। তখন আর ইয়ানে এখনো কিছু কিছু জায়গা হইতেছে, তবে আগের মতো না, আগের থেকে অনেক কমছে, এখনো কিছু কিছু হইতেছে। দেখিয়ে গেলে আমরা পয়সা আলাপ আলোচনা করে এগুলো আমরা কন্ট্রোল করবো, ব্যবস্থা করবো। আর এখন তো মনে করেন যে এই যেমন গাবতলী টার্মিনালে কোনো মালিক সমিতির ভূমিকা নাই, কোনো শ্রমিক সমিতির ভূমিকা নাই, ভূমিকা তো রাখতে হবে। গাড়ি দুর্ঘটনা পায় যে বাইরে লোক চাঁদাবাজি করলে এগুলো তো প্রোটেকশন দিতে হবে। দেখি আমরা মালিক সমিতি শ্রমিক সমিতি পয়সা আলাপ আলোচনা করে একটা পয়সা নিব, যাতে চাঁদাবাজিটা না হয় বা ব্যবসা বাণিজ্যটা কম করা যায়। তাহলে তো চাঁদাবাজিটা যদি তারা কি কন্ট্রোল না করি আমরা, তাহলে ছুটিটা রাখতে হবে, খালি চাঁদাবাজি রাখতে হবে। মালিক সংগঠনের নেতৃত্বে আসার কোনো পরিকল্পনা আছে আপনার? এটা তো বলতেছে, সবাই তো বলতেছে, আমার জন্য তো অপেক্ষা করতেছে সবাই। আমি তো ছিলাম আগে, সবাই তো আমাকে চাই। তারপরে দেখা যাবে, ইনশাল্লাহ অবশ্যই আশা আছে যদি কিছু করতে পারি আমাদের শ্রমিকদের ভালো, ওদের জন্য তো করার চেষ্টা করব। এটিভির দর্শকদের জন্য কি বলবেন? দর্শককে ধন্যবাদ আমার এতক্ষণ ধৈর্য সহকারে কথা শোনার জন্য। আন্তরিক শুভেচ্ছা রইল, দোয়া করবেন যেন ভালোভাবে চলতে পারি। আলহামদুলিল্লাহ যেন ঠিক মতো আলহামদুলিল্লাহ, দোয়া রাখবেন সবাই। আসসালামু আলাইকুম। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন পরিবহন খাতের শীর্ষ ব্যবসায়ী হানিফ এন্টারপ্রাইজের চেয়ারম্যান মোহাম্মদ হানিফ। নিশ্চয় আগামীতে নতুন কোনো অতিথি নিয়ে হাজির হবো আপনাদের সামনে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এনটিভির সঙ্গে থাকবেন। আল্লাহ হাফিজ।